হ্যালো স্টুডেন্টস, আমরা আগের ভিডিওতে ইলেকট্রোলিসিস অফ ওয়াটারটা পড়েছি। এবার আমরা ইলেকট্রোলিসিস অফ কপার সালফেট সলিউশনটা পড়ব। এবার এই কপার সালফেট সলিউশনের ইলেকট্রোলিসিসটা আমরা প্রথমে প্লাটিনাম ইলেকট্রোড দিয়ে করব, তারপর আমরা কপার ইলেকট্রোড দিয়ে করব। সমস্ত কিছু একই থাকবে, শুধু ক্যাথোড এবং অ্যানোড একবার প্লাটিনাম নেব, আরেকবার সেকেন্ড কেসে ক্যাথোড এবং অ্যানোড আমরা কপার ইলেকট্রোড নেব, নিয়ে দেখব যে কি পার্থক্য হয় ওই দুটো ক্ষেত্রে। তাহলে আমাদের প্রথম যেটা টপিক সেটা হচ্ছে যে ইলেকট্রোলিসিস অফ কপার সালফেট সলিউশন ইউজিং প্লাটিনাম ইলেকট্রোডস। আমরা আগের দিন বলছিলাম যে একটা ভোল্টামিটার নেওয়া প্রয়োজন। এবার এখানে দুটো ইলেকট্রোড নিতে হবে। ফার্স্ট কেসে দুটোই হচ্ছে প্লাটিনাম। এবার এখানে নিলাম কপার সালফেট সলিউশন। এক্সটার্নাল সার্কিটটা কমপ্লিট করতে হবে একটা ডিসি সোর্সের সাহায্যে। এটা একটা কি যেটা দিয়ে সার্কিটটাকে সুইচ অন সুইচ অফ করা যাবে। এবার ডিসির এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তাহলে ভোল্টামিটার কিভাবে তৈরি করব? একটা সেল, ইলেকট্রোলাইটিক সেল, যেখানে ইলেকট্রোলাইটিক সলিউশনটা নেওয়া হয়েছে। এই প্রবলেমের জন্য এটা হচ্ছে কপার সালফেট সলিউশন। দুটো প্লাটিনাম ইলেকট্রোড নিয়েছি যারা অ্যানোড এবং ক্যাথোড হিসেবে কাজ করবে, এবং এই দুটো ইলেকট্রোডকে এক্সটার্নাল সার্কিটের সাথে কানেক্ট করা হয়েছে। একটা ডাইরেক্ট কারেন্ট সোর্স আছে এবং যার পজিটিভ টার্মিনালটা এই বাঁ দিকে এই ইলেকট্রোডের সাথে কানেকশন করানো আছে, ফলে এটা পজিটিভলি চার্জড হবে অ্যান্ড ইট উইল অ্যাক্ট অ্যাজ অ্যানোড। এবং এই ডান দিকেরটা নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট হয়ে আছে, ফলে এটা নেগেটিভলি চার্জড হবে। এটার নাম হচ্ছে ক্যাথোড। এবার যখন আমরা সার্কিটটাকে অন করব, তখন এখানে সার্কিটটা দিয়ে কারেন্ট ফ্লো করবে এবং কেমিক্যাল চেঞ্জ এখানে পাওয়া যাবে। একটা নন স্পন্টেনাস রিয়াকশন এখানে ঘটবে এবং এখানে কেমিক্যাল চেঞ্জ আমরা পাবো। দ্যাট ইজ দ্য কনভার্সন অফ ইলেকট্রিক্যাল এনার্জি টু কেমিক্যাল এনার্জি, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফিলোসফি অফ ইলেকট্রোলিসিস। এইবার অ্যানোডে দুটো রিয়াকশন পসিবল। কি কি? এক হচ্ছে কপার সালফেট সলিউশন, মানে সেখানে কপার 2+ আয়ন আছে, সালফেট আয়ন আছে আর জল আছে। তাহলে অ্যানোড হচ্ছে পজিটিভ ইলেকট্রোড। অ্যানোডের ডেফিনেশন পজিটিভ ইলেকট্রোড নয়, আমরা আগের দিন এই ব্যাপারটাকে ক্লিয়ার করেছি যে অ্যানোড ইজ দ্যাট ইলেকট্রোড হোয়ার অক্সিডেশন অকার্স। যেখানে জারণ হয় তাকে অ্যানোড বলা হবে। জারণ কার হবে? যে ইলেকট্রন রিচ অর্থাৎ নেগেটিভলি চার্জড, সাধারণত তারই জারণ হবে, সেই ইলেকট্রন ছাড়তে পারে। তাহলে এই মাইনাসকে কে টানবে? পজিটিভ টানবে এবং পজিটিভ ইলেকট্রনটাকে এক্সট্রাক্ট করবে। সুতরাং যেখানে অক্সিডেশন হবে তার পজিটিভ চার্জ হওয়া প্রয়োজন, কারণ ইলেকট্রনটাকে টেনে বার করতে হবে। সো অ্যানোড ইজ দ্য পজিটিভলি চার্জ ইলেকট্রোড অ্যান্ড অক্সিডেশন উইল অকার হেয়ার। দুটো পসিবিলিটি রয়েছে। একটা, কপার সালফেটের যে সালফেট আয়ন সে এরকমভাবে 2SO4 2- অ্যারো S2O8 2- প্লাস 2 ইলেকট্রন, এটা একটা পসিবিলিটি। আর জল ইলেকট্রন ছাড়তে পারে H2O অ্যারো 2H প্লাস প্লাস হাফ O2 প্লাস 2 ইলেকট্রন, এটা আরেকটা পসিবিলিটি। রিডাকশন পোটেনশিয়ালগুলো জানা আছে দুটো রিয়াকশনের। এটা হচ্ছে প্লাস 2.0 ভোল্ট, এটা প্লাস 1.23 ভোল্ট। তাহলে এই দুটোর মধ্যে রিডাকশন পোটেনশিয়াল কার বেশি? এটার রিডাকশন পোটেনশিয়ালটা বেশি। তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল কার বেশি? অবভিয়াসলি এটার বেশি হবে। রিডাকশন পোটেনশিয়াল এর বেশি, তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল এর বেশি হবে। আর এখানে অক্সিডেশনই হয় অ্যানোডে, তাহলে কোন রিয়াকশনটা হবে? প্রেফারেবলি এই রিয়াকশনটা হবে। সো দ্য অ্যানোড রিয়াকশন উইল বি
H2O arrow 2H plus plus half O2 plus 2 electron. This will be the anode reaction. এবারে ক্যাথোডে আসা যাক। আমাদের হাতে রয়েছে কপার 2 প্লাস ক্যাটায়ন। এই কপার 2 প্লাস এও ইলেকট্রন গ্রহণ করে রিডিউস হতে পারে, আবার জলও ইলেকট্রন গ্রহণ করে রিডিউস হতে পারে। দুটো পসিবিলিটি কিন্তু রয়েছে ক্যাথোডে হওয়ার মতো। দুটো রিয়াকশনের রিডাকশন পোটেনশিয়ালগুলো কী কী? এটার হচ্ছে প্লাস 0.34 ভোল্ট আর এটার হচ্ছে মাইনাস 0.83 ভোল্ট। দুটোর মধ্যে কার রিডাকশন পোটেনশিয়াল বেশি? অবভিয়াসলি এটার বেশি। আর ক্যাথোডে কি হয়? ক্যাথোডে রিডাকশনই হয়। তাহলে ক্যাথোডে যদি রিডাকশন হয় আর রিডাকশন পোটেনশিয়াল যদি এর বেশি হয়, তাহলে এই বিক্রিয়াটাই ক্যাথোডে প্রেফারেবলি হবে। সো দ্য ক্যাথোড রিয়াকশন উইল বি Cu2 plus plus 2 electron arrow Cu. তাহলে হোয়াট উইল বি দ্য ওভারঅল রিয়াকশন? এই 2 ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা পাবো Cu2 plus plus H2O arrow Cu plus 2H plus plus half O2. So this copper will be ডিপোজিটেড। কপারটা কোথায় ডিপোজিট হবে? ক্যাথোডে। কপার উইল বি ডিপোজিটেড অ্যাট ক্যাথোড। অর্থাৎ ক্যাথোডে যে প্লাটিনাম ইলেকট্রোডটা রয়েছে, যেটা ক্যাথোড, তার গায়ে মেটালিক কপার ডিপোজিট করে যাবে। আর এইটা কি হবে? ইট উইল বি O2 গ্যাস, এটা সলিড, এটা গ্যাস। It will be liberated at anode. অর্থাৎ অ্যানোডে আমরা O2 গ্যাসকে লিবারেট করতে দেখতে পাবো। অ্যানোডে আমরা O2 গ্যাসকে লিবারেট করতে দেখতে পাবো, আর ক্যাথোডে কি হবে? কপার ডিপোজিট করে যাবে। তাহলে সলিউশনে কি কি পড়ে থাকবে? এই বিক্রিয়াটা হলো না, ঠিক আছে? তাহলে আমরা সলিউশনে কাকে পাবো? SO4 2 মাইনাস পাবো। আর এই বিক্রিয়াটা হয়েছে, তাহলে H প্লাস পাবো। তাহলে সলিউশনে এটা পড়ে থাকবে, এটা তৈরি হবে। সো সলিউশন উইল বিকাম richer and richer in acid concentration as electrolysis goes on. কপার 2 প্লাসটা প্রেসিপিটেট পড়ে গেল, ডিপোজিট হয়ে গেল কোথায়? কপার 2 প্লাসটা ডিপোজিট হয়ে গেল কোথায়? ক্যাথোডে। অ্যানোডে অক্সিজেন লিবারেট হলো, তার সঙ্গে পেলাম H প্লাস, আর এখানে সালফেটটা থেকে গেল, এটা বিক্রিয়া করলো না, তাহলে আমরা কিন্তু এখানে H2SO4 পাবো। সলিউশন উইল টার্ন অ্যাসিডিক অ্যান্ড দ্য কনসেন্ট্রেশন উইল রাইজ অ্যাজ ইলেকট্রোলিসিস উইল গো অন। যত সময় যাবে, যত ইলেকট্রোলিসিস চলবে, তত কিন্তু অ্যাসিডের কনসেন্ট্রেশন বাড়বে, কারণ জল চলে যাচ্ছে আস্তে আস্তে, কমে যাচ্ছে, এবং H2SO4 আস্তে আস্তে উৎপন্ন হচ্ছে। এর ফলে অনেকটা সময় পর যখন আমি দেখব যে কপার সালফেটের কনসেন্ট্রেশন ড্রাস্টিক্যালি ফল করে গেছে, তখন কিন্তু এটা H2SO4 এর ইলেকট্রোলিসিস স্টার্ট হয়ে যাবে। সুতরাং এটা দীর্ঘক্ষণ ধরে যদি চালানো হয়, শেষের দিকে গিয়ে কিন্তু এটার কপার সালফেটের সলিউশনের ইলেকট্রোলিসিস থাকবে না, এটা হয়ে যাবে H2SO4 এর ইলেকট্রোলিসিস, এবং সেখানে কিন্তু আমরা হাইড্রোজেন পারক্সাইড পেতে পারি। ঠিক আছে? তাহলে এটা যেটা করলাম সেটা হচ্ছে যে ইলেকট্রোলিসিস অফ কপার সালফেট সলিউশন উইথ দ্য হেল্প অফ প্লাটিনাম ইলেকট্রোডস। এবার যদি আমরা কপার ইলেকট্রোডের সাহায্যে এটা করি, তাহলে কি হবে দেখা যাক। যখন কপার ইলেকট্রোডের সাহায্যে আমরা ইলেকট্রোলিসিসটাকে স্টার্ট করব, তখন
এটা নেব কপার, এটা নেব কপার, অর্থাৎ ইলেকট্রোডগুলো অ্যানোড এবং ক্যাথোড উভয়ই হবে মেড আপ অফ কপার, কপার নির্মিত হবে। এখন অ্যানোডে আগের যে দুটো বিক্রিয়া সেই দুটো বিক্রিয়াই সম্ভব, কারণ আমি ইলেকট্রোলাইটিক সলিউশনটা পাল্টাইনি। আবার ক্যাথোডে যে দুটো বিক্রিয়া আমরা আলোচনা করেছিলাম সেই দুটো বিক্রিয়া এখানেও সম্ভব, কারণ আমরা সিস্টেমটাকে পাল্টাইনি। কিন্তু অক্সিডেশনের জায়গাটাতে কিন্তু এখানে একটা অ্যাডিশনাল রিয়াকশন এখানে সম্ভব, সেটা হচ্ছে Cu অ্যারো Cu2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, অর্থাৎ Cu-টা হচ্ছে সলিড, Cu2 প্লাস অ্যাকোয়াস এবং এর E0 রিডাকশন এটা হচ্ছে এর মতনই একই জিনিস 0.34 ভোল্ট। এটা কেন বলছি না, এখন কিন্তু ইলেকট্রোডটা ইনার্ট নয়, এখন ইলেকট্রোডটা হচ্ছে মেড আপ অফ কপার, ফলে কপারও কিন্তু অক্সিডাইজ হতে পারে। তাহলে প্লাটিনাম ইলেকট্রোডের রেসপেক্টে যখন আমি ইলেকট্রোলিসিস করছিলাম তখন এখানে দুটো রিয়াকশন ছিল, এখানে দুটো রিয়াকশন ছিল। এখন কিন্তু অ্যানোডে 3টে রিয়াকশন, ক্যাথোডে 2টো রিয়াকশন, এগুলো পসিবিলিটিস। এবার জাজ করা যাক এই অক্সিডেশনটার রিডাকশন পোটেনশিয়াল প্লাস 2.0 ভোল্ট, এই রিয়াকশনটার রিডাকশন পোটেনশিয়াল প্লাস 1.23 ভোল্ট, আর কপার যদি খুলে বেরিয়ে আসে তখন কি হবে, তখন তার রিডাকশন পোটেনশিয়াল প্লাস 0.34 ভোল্ট। তাহলে এই তিনটে পোটেনশিয়ালের মধ্যে এটা হচ্ছে সর্বনিম্ন। দ্য লোয়েস্ট ভ্যালু ফর দ্য রিডাকশন পোটেনশিয়াল ইজ ফর দিস ওয়ান। তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল অর্থাৎ জারণ বিভব কার বেশি, এর সবচেয়ে বেশি। আর অ্যানোডে জারণই হয়, তাহলে যার জারণ বিভব বেশি হবে সেই ঘটনাটাই ঘটবে, অর্থাৎ এখানে কিন্তু এইটা হবে রিয়াকশন ইন অ্যানোড। So in anode we will find this reaction to occur. তাহলে আগের যেমন বিক্রিয়া হচ্ছিল সেরকম কিন্তু হবে না, তার পরিবর্তে অ্যানোডই খুলে চলে আসবে, সলিউশন কিন্তু পার্টিসিপেট করছে না। তাহলে এখানে এইটা কি হচ্ছে, এবড়ো খেবড়ো হয়ে যাবে, কারণ এখান থেকে কপার 2 প্লাস খুলে চলে আসছে, ইলেকট্রনগুলোকে এখানে রেখে আসবে। বোঝা গেল? আস্তে আস্তে এটা ক্ষয়ে যাবে। অ্যানোড উইল ডিকে, যেহেতু অ্যানোডটা কপার দিয়ে তৈরি এবং কপারটা খুলে চলে আসছে সলিউশনে ইন দ্য ফর্ম অফ কপার 2 প্লাস আয়ন। এবার এই ইলেকট্রনটা এক্সটার্নাল সার্কিট দিয়ে ঘুরে এলো, এখানে দেখা যাক কী হয়। এখানে তো কিছু চেঞ্জ করিনি, তাহলে আগের মতনই হবে। রিডাকশন পোটেনশিয়াল কার বেশি, এটার বেশি, আর ক্যাথোডের রিডাকশনই হয়, তাহলে যার রিডাকশন পোটেনশিয়াল বেশি সেই বিক্রিয়াটাই হবে। সো দ্য ক্যাথোড রিয়াকশন উইল বি Cu2 প্লাস প্লাস 2 ইলেকট্রন অ্যারো Cu। এবার এটা কি, এটা অ্যাকুয়া, এটা সলিড। এখন এই কপার 2 প্লাসটা কোথায় ডিপোজিট হচ্ছে, ক্যাথোডে ডিপোজিট হচ্ছে। তাহলে এখানে আমি বোঝার জন্য এখানে ক্যাথোড মার্কিং করে দিলাম, আর এই কপারটা কোথা থেকে খুলে আসছে, এটা অ্যানোড থেকে খুলে আসছে, এটা বোঝার জন্য আমি এটাকে মার্কিং করে দিলাম। কিন্তু কপার 2 প্লাস এটা তো দ্রবণের মধ্যে আছে, এটা তো অ্যানোডের বা ক্যাথোডের নয়, তাহলে এখানে কোনো মার্কিং থাকবে না। তাহলে ওভারঅল রিয়াকশনটা কী হবে, এই কপার 2 প্লাস ক্যান্সেল হবে, 2 ইলেকট্রন ক্যান্সেল হবে, তাহলে আমরা পাবো Cu অ্যানোড অ্যারো Cu ক্যাথোড। অর্থাৎ যে কপার 2 প্লাসটা খুলে গেল সেটাই হয়তো এখানে যাবে না, কিন্তু অন্যান্য যে কপার 2 প্লাস এখানে ছিল তারা বা এখানে ক্যাথোডে ডিপোজিট করবে এবং ক্যাথোডটা কী হবে, আস্তে আস্তে মোটা হয়ে যাবে। তাহলে ফেট কি, অ্যানোড উইল বি thinner and cathode will be thicker. Weight lost in anode equal to
weight gained by cathode. দুটো ইলেকট্রন যদি এ ছাড়ে তাহলে একটা কপার 2 প্লাস খুলে আসবে, সেই দুটো ইলেকট্রন এদিকে এসে একটা কপার 2 প্লাসকেই ডিপোজিট করাবে। তাহলে যদি 10টা ইলেকট্রন যায় তাহলে 5টা কপার 2 প্লাস খুলে আসবে, 5টা কপার 2 প্লাস এখানে ডিপোজিট হবে, ফলে যতগুলো খুলে আসবে ঠিক ততগুলোই ডিপোজিট হবে, অর্থাৎ ওয়েট যতটা এখানে হ্রাস পাবে ঠিক ততটা পরিমাণই ওয়েট কিন্তু এখানে গেইনড হবে। দ্য অ্যামাউন্ট অফ mass loss or the weight loss experienced by the anode will be exactly equal to the amount of weight that is gained by the cathode. তাহলে এখানে কপার সালফেটের যে কনসেন্ট্রেশন তার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ওভারঅল এই ইলেকট্রোলিসিসের যেটা এফেক্ট, দ্যাট ইজ অ্যানোড উইল গেট থিনার অ্যাজ ইলেকট্রিসিটি কন্টিনিউজ টু পাস উইদিন দ্য সলিউশন থ্রু দ্য সলিউশন, আর ক্যাথোড উইল কন্টিনিউ টু গ্রো থিকার। অ্যানোড সরু হবে, ক্যাথোড মোটা হবে। সলিউশনে কোনো প্রভাব পড়বে না, কারণ কপার 2 প্লাস এখানে ফেড করে যাচ্ছে আর কপার 2 প্লাস এখানে ডিপোজিট করে যাচ্ছে। আগের মতো যে H2SO4 উৎপন্ন হওয়া এই ব্যাপারগুলো কিন্তু এখানে হবে না। কনসেন্ট্রেশন অফ কপার সালফেট উইল রিমেন টোটালি আনচেঞ্জড। এবার এই বিক্রিয়ার কিন্তু একটা প্রয়োগ আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে। ইন্ডাস্ট্রিতে যে কপার তৈরি করা হয় সেই কপারটা প্রথমে, কপারের যে ওর সেই ওরটাকে প্রথমে কালেক্ট করা হয় মাটি থেকে, মাটির তলায় যেখানে খনি আছে সেখান থেকে কালেক্ট করা হলো। এবার তার ড্রেসিং করতে হয়, অর্থাৎ ধুলো বালি যা সমস্ত কিছু আছে নোংরা সেটাকে যতটা পারা যায় তাড়াতে হয়। তো এটা যেটা পাওয়া গেল Cu2S ড্রেসড ওর, সেটাকে 3 ভাগে ভাগ করতে হয়। 3 ভাগে ভাগ করার পর তার 2 পার্টসকে রোস্টিং করা হয় আর একটা ভাগকে রেখে দেওয়া হয়েছে। রোস্টিং করলে অক্সিজেনের প্রেজেন্সে হিট দিলে কি হবে, এটা Cu2O হবে। 2 পার্টস মানে আমি এখানে 2 লিখতে পারি আর এখানে আগে 1 লিখতে পারি, তাহলে এটা আর দরকার নেই লেখার। তাহলে 2Cu2S কি হবে, 2Cu2O প্লাস কি হবে, এই সালফারটা সালফার ডাইঅক্সাইড গ্যাস হয়ে বেরিয়ে যাবে। রিঅ্যাকশনটা ব্যালেন্স করতে হবে। তো যে ইন্ডাস্ট্রিতে এখানে এটা হচ্ছে সে কিন্তু সালফার ডাইঅক্সাইড ছাড়বে, আর এই সালফার ডাইঅক্সাইড কিন্তু অ্যাসিড রেনের জন্য রেসপন্সিবল। তাহলে রোস্টিংয়ের ফলে তৈরি হলো কি, কপার অক্সাইড। এবার সেই 2 ভাগকে এর সাথে মিশিয়ে দিতে হবে, দিয়ে হিট দিতে হবে ইন অ্যাবসেন্স অফ এয়ার। 3 ভাগ করেছিলাম, 2 ভাগকে রোস্টিং করলাম, রোস্টিং করে এটা পেলাম। এটাকে আমি রিমেনিং যে 1 পার্ট তার সঙ্গে মিশিয়ে হিট দিলাম, তাহলে কি হবে 6Cu প্লাস SO2। ব্যালেন্স হয়েছে, 2টো কপার, 4টে কপার, 6টা কপার, 2টো অক্সিজেন, 1টা S, SO2। এই বিক্রিয়াটা এইদিকে গ্যাস উৎপন্ন হচ্ছে, তাহলে এই বিক্রিয়াটা এন্ট্রপিক্যালি ফেভার্ড। ডেল এস যদি পজিটিভ হয় তাহলে ডেল জি নেগেটিভ হবে, যদি ডেল এইচটা ফেভারেবল থাকে তাহলে এই বিক্রিয়াটা হবে, এবং এটা হচ্ছে সেলফ রিডাকশন প্রসেস। তাহলে নিজে থেকে কপারটা কি হলো, ওর নিজেরই সাহায্য নিয়ে রিডিউস করে ফেললাম। এইবার এই যেটা পাবো আমি এখান থেকে, যেহেতু সালফার ডাইঅক্সাইডটা বেরিয়েছে তাই এ যখন জমবে তখন এর গায়ে ফোস্কার মতো থাকবে, এটাকে বলা হয় ব্লিস্টার কপার। এই ব্লিস্টার কপারের মধ্যে ইম্পিউরিটিস রয়েছে। প্রথমে একটা ড্রেসিং করে ইম্পিউরিটি বাদ দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু কিছুটা পরিমাণ ইম্পিউরিটি থেকে যায়। তো একটা বড় ভোল্টামিটার নেওয়া হয়, বিরাট বড় ইন্ডাস্ট্রিয়াল স্কেলে। সেখানে অ্যানোড কাকে করা হয়, এই যে ব্লিস্টার কপারটা পাওয়া গেল তাকে অ্যানোড বানানো হয়। এইটা হচ্ছে সেই ব্লিস্টার কপার যার গায়ে ফোস্কা আছে। তাহলে ইমপিওর কপার, ব্লিস্টার কপার। আর একটা খুব পিওর একটা কপারের একটা ওয়্যারকে কি করা হয়, ক্যাথোড বানানো হয়। বাকি সমস্ত কিছু এক। তাহলে এখানে আমরা কি করলাম, অ্যানোড এবং ক্যাথোড উভয়কেই কি রাখলাম, মেড আপ অফ কপার। এবার আমরা কি জানতে পারছি যে অ্যানোডটা ক্ষয়ে যায় আর ক্যাথোডটা মোটা হয়, ফলে এখান থেকে কপার 2 প্লাস
বেরিয়ে আসবে খুলে খুলে, আর এখানে কপার 2+ ডিপোজিট করবে। তাহলে উইথ টাইম কি হবে, এটা ক্ষয়ে যাবে, সরু হয়ে যাবে, আর এটা মোটা হবে। যখন কপার 2+ খুলে এখানে ডিপোজিট হচ্ছে তখন কি নোংরাগুলোকে নিয়ে যাবে? যাবে না, কারণ ইম্পিউরিটি উইল নট পার্টিসিপেট ইন দ্য ইলেকট্রোলিসিস প্রসেস। তাই নোংরাগুলো এখানটাতে প্রেসিপিটেট পড়ে যাবে। এই যেটা প্রেসিপিটেট পড়লো এখানটাতে, এইটাকে বলা হয় অ্যানোড মাড। অ্যানোড মাডের একটা ইম্পর্টেন্স হচ্ছে যে কপারের যে গ্রুপটা, কপার সিলভার গোল্ড অর্থাৎ কয়েনেজ মেটাল, কপারের সঙ্গে যেহেতু প্রপার্টি রিজেমব্লেন্স আছে, কপার ওরের সাথে কিন্তু সিলভার এবং গোল্ডকে পাওয়া যায়। তাই অ্যানোড মাডের মধ্যে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে কিন্তু গোল্ড এবং সিলভার থাকে এবং অন্যান্য নোবেল মেটালও থাকে। তাই অ্যানোড মাডটাকে ফেলে দেওয়া হয় না, এটাকে আবার রিফাইনিং করে এর মধ্যে যে ভ্যালুয়েবল মেটালসগুলো রয়েছে সেগুলোকে এক্সট্রাক্ট করা হয়। কিন্তু আমরা ক্যাথোডে কী পেয়ে গেলাম? ক্যাথোডে আমরা পিওর কপার পেয়ে গেলাম। সো দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অফ দ্য electrolysis of copper sulfate using copper electrodes is the electro refining of copper in industry. তাহলে তড়িৎ বিশোধনের ক্ষেত্রে এটা কাজে লাগানো হয়। ঠিক আছে, এবার যদি অন্যান্য ইলেকট্রোলিসিস আসে তাহলে এরকম কিন্তু পোটেনশিয়ালের হেল্প নিয়ে আমাকে জাজ করতে হবে। তাহলে প্রথমে পসিবিলিটিসগুলো দেখতে হবে, তারপর সেই যে পসিবল রিয়াকশনগুলো আছে তার অক্সিডেশন বা রিডাকশনের যে পোটেনশিয়াল সেগুলোকে জাজ করে এইভাবে যেভাবে শেখালাম সেইভাবে আমাকে প্রেডিক্ট করতে হবে। ওকে, স্টে উইথ মি।